আমার যে হাইট, আমার যে বাহিনী ব্যক্তিত্ব, সেটা তো ডোগরা, কাশ্মীর আছে। আর আমার যে অহংকার আছে, সেটা তো ভারত আছে। তাহলে আমি কোথায়কার আছি, আমি কি করি? তাহলে আপনি এটা বুঝতে পারছেন যে একটা ভাষা কাউকে পাঞ্জাবি বাঙালি বলে তোলে না, ভাষা মানুষকে মানুষ করে তোলে। তার আমি একটা, আপনি যেটা বলছেন ওর থেকে আমি একটু অন্য সরে বলছি। আহ, যে উদয় প্রকাশ বলে একজন খুব ভালো রাইটার আছেন, আমাদের অনেক সুবিখ্যাত রাইটার আছেন। উনি বলছেন যে भाषा जो है वो प्यार और संवेदना की बात है। भाषा तो मन की अभिव्यक्ति है। और कौन सी अभिव्यक्ति? जब हम प्यार से बोलते हैं। अगर वो घृणा और क्रोध है तो सिर्फ वो घृणा और क्रोध है, वो भाषा नहीं है। हम जब चिल्लाते हैं तो वो क्रोध है, वो भाषा नहीं है। और वो ये कहते हैं कि যখন আমার ভাষা শেষ হয়ে যায় তখন হিংসে শুরু হয়ে যায়, তখনই যুদ্ধ শুরু হয়। একটা টেবিলে বসে যখন আমরা দুজন কথা বলছি ভাষাতে, আমার অভিব্যক্তি প্রস্তুত করছি, তখন আপনি ঠিক আছে, যদি একজন না পারে তখন উনি একটু রেগে বলবেন আপনি কি বলতে চাইছেন। এবার উনি যতই বোঝাতে চাইছেন, এবার উনি তো ওর কাছে শব্দ নেই এক্সপ্লেন করার জন্য, তখন কি হয়, একটা কটু দিকে ব্যাপারটা চলে যায়। আর যখন দুরাজ না মেনে থাকে তখনই যুদ্ধের দিকে চলে যায়। মানে ভাষাটা সবসময় মানুষকে জড়িয়ে রাখার জন্য, ভালোবাসাকে স্প্রেড করার জন্য, একটা মানব মানব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য চলার একটা আমার মনে হয় টুল আছে। যেখানে বাংলা অত সমৃদ্ধ একটা ভাষা, আমি খুব ঐতিহাসিক দিকে যাব না, কিন্তু যে জায়গা থেকে এই বারবার হিন্দি বনাম ভাষা কথাটা উঠে যাচ্ছে, প্লিজ এটাকে যদি অন্যভাবে আমরা নিয়ে যাই যে ভাষা সম্প্রেষণ হিসাবে, তাহলে বোধহয় আরো ভালো। আমরা এখনো সাবপ্রেশনে ঢুকিনি, আমরা এখনো কোন ভাষা কাকে আধিপত্য দেখাচ্ছে না সেটা বলছি না। আমি একটু হিস্টোরিক্যালি জানতে চাইছি, আমি অর্ধেন্দুর কাছে যাব। অর্ধেন্দু, এটা তো খুব পরিষ্কার যে বিভিন্ন ভাবে বাংলা প্রভাবিত করছিল হিন্দিকে, এবং যেটা অনিমিত্র বললেন যে নিরালা তার জীবনের, এটা আমি জানতাম না অনিমিত্র, থ্যাংক ইউ, যে নিরালা তার জীবনের প্রথম লেখাটা কোনো কবিতা লিখে, তিনি একটু প্রবন্ধ লিখেছিলেন। এবং আপনি যেমন বললেন যে বিষ্ণুকান্ত শাস্ত্রী বলেছেন मैं क्या बताऊं अपने बारे में, এটা নিরালা বলেছিল গান্ধীজিকে। যখন গান্ধীজি হিন্দি সাহিত্য সম্মেলনে হিন্দি ভাষার কি কোনো ভবিষ্যৎ নেই, কারণ হিন্দি ভাষায় কেউ এখনো নোবেল পায়নি, এবং অপমানসূচক কথা বলেছিলেন, তখন নিরালা তাকে এই কথাটা বলেছিল যে একটি ভাষা তখনই গৃহীত হয় যখন সে নোবেল পুরস্কার পায়। আপনার মাতৃভাষাও নোবেল পুরস্কার পায়। আপনি আমাকে উত্তর দিন, আমার দুটো মাতৃভাষা, আমার দুটো মা, বাংলাও আমার মা, হিন্দিও আমার। আমি ফিরছি অর্ধেন্দুর কাছে। অর্ধেন্দু, এই নিরালা নিয়ে কথা বলে একটু বঙ্কিমচন্দ্র মনে পড়ে যাচ্ছে, কারণ হিন্দি ভাষীদের ম্যাডাম আরো ভালো বলতে পারবেন, প্রথম বঙ্কিমচন্দ্র চিনিয়েছেন সূর্যকান্ত ত্রিপাঠী। বঙ্কিমচন্দ্র কিভাবে হিন্দি সাহিত্য জগৎকে প্রভাবিত করছিল যখন তিনি জীবিত ছিলেন তখন, মানে কোনোভাবে বাংলায় অতি মডার্ন নভেল রাইটিং কি হিন্দি সাহিত্য যেটা অনেক পরে শুরু হয়েছে তাতে ছায়া বিস্তার করতে পারছিল? হিন্দিতে উপন্যাস এই কথাটার বহু আগে, মানে উপন্যাসে, মানে আমাদের যে ভারতীয় ভাষাভাষী অঞ্চলগুলো আছে সেখানে উপন্যাসের যে ধারা, সেটা প্রথম প্রায় সমসময়ে শুরু হয় বাংলার ক্ষেত্রে এবং মারাঠির ক্ষেত্রে। মারাঠিতে কাদম্বরী বলা হয়, কিন্তু বাংলাতে যে উপন্যাস সেটা কিন্তু ইউরোপিয়ান নভেলের কনসেপ্ট থেকে মূলত এসেছে। হিন্দিতে সর্বপ্রথম এই উপন্যাস কথাটি সরাসরি গৃহীত হয় বাংলার থেকে, এবং সেটা কত সালে হয় না, 1871 সালে একটি বইয়ের শীর্ষে সেটা লেখা হয়। বইটির নাম হচ্ছে মনোহর উপন্যাস, হিন্দিতে উচ্চারণ করলে মনে হয় হিন্দিতে ছিল না। এই উপন্যাস কথাটিও বাংলা থেকে সরাসরি হিন্দিতে যায়। আজকে সন্ধ্যা একটা মানে বিরাট টেক অ্যাওয়ে, উপন্যাস কথাটা বাংলা থেকে হিন্দিতে ঢুকেছে। এবং আরো একটু কথা আমি বলি, হিন্দি ভাষা যেহেতু খড়িগলি থেকে সৃষ্টি হয়েছে, মানে আমার থেকে এখানে অনেক পণ্ডিত মানুষ আছেন, তারা নিশ্চয়ই জানেন এটা। হিন্দি ভাষায় কিন্তু উর্দুর প্রভাব যেমন আছে, তেমন সংস্কৃতেরও প্রভাব আছে। এবার এই যে সংস্কৃতের প্রভাব, এটা কিন্তু সরাসরি সংস্কৃত থেকে হিন্দিতে যায়নি, বরং এটা প্রবেশ করেছে বঙ্কিমের সাহিত্য থেকে।
বঙ্কিমের সাহিত্যের অনুবাদ করতে গিয়ে সেখানকার যে বঙ্কিমী ভাষা, যা সংস্কৃত ঘেঁষা, সেখান থেকে সরাসরি হিন্দিতে সেই সংস্কৃত প্রভাব যায়। আমি যদি আরো কিছু তথ্যর কথা বলি, তাহলে বিদ্যাসাগরের আখ্যান মঞ্জরি সম্ভবত হিন্দিতে প্রথম অনুদিত বাংলা বই, যেটা 5 বছরে 5টা সংস্করণ শেষ হয়। সীতার বনবাস হিন্দিতে প্রকাশিত হয় 1874 সালে। ভারতেন্দু দুর্গেশ নন্দিনী অনুবাদ করেন হিন্দিতে এবং কবিবচন সুধায় নিয়মিত ধারাবাহিকভাবে প্রকাশ করেন। গদাধর সিংহ, যিনি রমেশচন্দ্র দত্তের বঙ্গ বিজেতার হিন্দি অনুবাদ করেছিলেন, যাকে হিন্দিতে বঙ্কিম অনুবাদের প্রতিকৃতি বলা হয়, 1922 সালে ঈশ্বরী প্রসাদ শর্মা আনন্দমঠ হিন্দিতে অনুবাদ করেন। 1886 সালে রামশঙ্কর ব্যাস পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি অনুবাদ করলেন। হরিনারায়ণ লাল করলেন স্বর্ণকুমারী দেবীর দ্বীপ নির্বাণ। তাছাড়া তারকনাথ গঙ্গোপাধ্যায় স্বর্ণলতা, শিবনাথ শাস্ত্রী মেজ বউ, দামোদর মুখোপাধ্যায়ের মৃন্ময়ী অনুবাদ করেন রাধাচরণ গোস্বামী। এমনকি এটা বলা ভালো যে কিশোরীলাল গোস্বামী তার প্রথম উপন্যাস সুখ সরোবরীর প্রথম পাতায় কি লেখেন? তিনি লেখেন, বাংলা উপন্যাস অবলম্বনে বিশুদ্ধ হিন্দিতে রচিত। যদিও সেখানে কোনো বাংলা উপন্যাসের কথা বলা হয়নি, কিন্তু লেখাটি পড়লে বোঝা যায় তা কপালকুণ্ডলা থেকেই অনুপ্রেরণা পেয়েছিল। ভারতেন্দুর যেটা বিদ্যাসুন্দরের অনুবাদ, সেটা আমরা জানি। এমনকি বিদ্যাসাগরের যে শকুন্তলার কৃতজ্ঞতা স্বীকার, সেখানে পর্যন্ত আমরা দেখতে পাই ভারতেন্দুর লাইব্রেরির উল্লেখ, কারণ সেখান থেকে তিনি অনেক উপকার পেয়েছিলেন। রাজেন্দ্রলাল মিত্র, তিনি ভারতেন্দুর নিজস্ব পার্সোনাল লাইব্রেরি থেকে দুষ্প্রাপ্য বই চেয়ে এনেছিলেন এশিয়াটিক সোসাইটির জন্য। এমনকি আরো কিছু মানুষ, যারা সাদা শুক্লাল, সাদাল মিশ্রের নাম আমরা বলতে পারি। আরো বলা ভালো যে শরৎচন্দ্র হিন্দিতে কিন্তু আজও খুবই জনপ্রিয় লেখক, যে কারণে 1947 সালে আওয়ারা মাসিহা, সালটা ভুল বললাম, আওয়ারা মাসিহা শরৎচন্দ্রের যে জীবনী, সেখানটার জন্য খুবই উল্লেখযোগ্য। এবং উনি অনেকগুলো পত্রিকার নাম বললেন, আমি বরং আরো কয়েকটা একটু যোগ করে দিতে চাই। সেটা আমি একটু পরপর বলি। উদ্যান মার্তান্ডের কথা হলো, বঙ্গদূত 1829, প্রজামিত্রের কথা বলা হয়েছে, জ্ঞান দীপক 1848, সাম্যদণ্ড মার্তান 1850, সমাচার সুধাবর্ষণ 1854। এছাড়া আরো যদি আমি ধরি, শ্যামসুন্দর সেনের সম্পাদনায় 1854 সালে জুন মাসে কলকাতার বড়বাজার থেকে প্রকাশিত হয় সমাচার সুধাবর্ষণ। সরস্বতী, যেটা কথা এখানে হয়ে গেছে ইতিমধ্যেই, তার বিশাল ভারতের কথাও হয়েছে। বঙ্গদূত থেকে যে বিশাল ভারত পর্যন্ত যে হিন্দি পত্রিকার এবং যে বাংলা ভাষার দ্বারা প্রভাবিত হয়েছিল এবং রামানন্দ চট্টোপাধ্যায় দ্বারা প্রভাবিত হয়েছিল, সে কথাও এখানে উল্লেখযোগ্য। এমনকি প্রেমচন্দের একটি পত্রিকা, হংস পত্রিকা, সেটাও কিন্তু আমাদের বেশ বাংলা পত্র পত্রিকার প্রভাবে নাম বলা খুব জরুরি। একটা হচ্ছে মারোয়ারি গেজেট, কলকাতা থেকে প্রকাশিত হিন্দি ম্যাগাজিন, আরেকটা হচ্ছে মারোয়ারি সুধা। এই দুটো খুব কম দিন চলেছিল, কিন্তু এই দুটো কিন্তু হিন্দি পত্রিকা পুরো ভারতবর্ষের মারোয়ারি কমিউনিটিটাকে সাবস্ক্রাইব করত। আমার মনে হয় এই যে একটা দীর্ঘ পত্র পত্রিকায় আমরা এবার আসছি। এবার যে কথাটি বলা খুব জরুরি এবং তার জন্য অনিমিত্র একদম ঠিক লোক, সেটি হচ্ছে এই যে বিপুল সংখ্যক হিন্দি পত্র পত্রিকা 20-এর দশক থেকে বাজারে আসছে, তার একটা বিরাট অংশ বাংলা থেকে যদি নাও হয় বাঙালির দ্বারা সম্পাদিত, যদি বাঙালির দ্বারা সম্পাদিত নাও হয় বাংলার পয়সায়, তাহলে যে নামটি সবার আগে আসবে, ম্যাডাম নিশ্চয়ই আমাকে ব্যাপারে আরো তথ্য দেবেন, তার নাম হচ্ছে কল্যাণ। গীতা প্রেস ম্যাগাজিন। গীতা প্রেস প্রতিষ্ঠিত হলো 1923। 1926 সালে গীতা প্রেস থেকে একটি ম্যাগাজিন বের, তার নাম হচ্ছে কল্যাণ। এই কল্যাণকে পরবর্তীকালে অনেক ঐতিহাসিক বলেছেন দ্য ফুড সোলজার অফ ব্রহ্ম পরিবার। এই পত্রিকার প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথের একটি রচনার অংশ ছাপা হয়েছিল। আমি কল্যাণ এবং ভারতীয় সংঘ রাজনীতিতে অনিমিত্রর কাছে যাব, কিন্তু তার আগে আমি কয়েকটা তথ্য দিয়ে রাখি। কল্যাণ প্রকাশ করেছিল গীতা প্রেস। গীতা প্রেস চালক কারা? দুজন। একজন কলকাতার মারোয়ারি, তার নাম হনুমান প্রসাদ পোদ্দার, আরেকজন বাঁকুড়ার মারোয়ারি, তার নাম প্রভুদয়াল গোয়েতকা। এই দুজন মানুষের অর্থ এবং পরিশ্রমে
গোরক্ষপুর থেকে প্রকাশিত হতো একটি পত্রিকা। পত্রিকাটির আশ্চর্যজনকভাবে হেড অফিস ছিল কলকাতায়, বড়বাজারের বাসতলা রোডে গোবিন্দ ভবন। এই পত্রিকায় কি বিপুলভাবে বাঙালিকে স্বাগত জানানো হয়েছিল আমাদের অনেকের ধারণা নেই। অসংখ্যবার এখানে রবীন্দ্রনাথের রচনা পুনর্মুদ্রিত হয়েছে। রবীন্দ্রনাথ কোনো মৌলিক লেখা এই পত্রিকায় কোনোদিন লিখেননি। একাধিক চিঠি আছে যেটা অক্ষয় মুকুল আবিষ্কার করেছেন যে হনুমান প্রসাদ পোদ্দার রবীন্দ্রনাথকে চিঠি লিখেছেন, কিন্তু উনি অসুস্থতার কারণে লেখা দিতে পারেন, রবীন্দ্রনাথকে সরিয়ে দেন। অরবিন্দ ঘোষ তার 50টি লেখা কল্যাণে প্রকাশিত হয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিখ্যাত বাঙালি জাতীয়তাবাদী লোক রাধা প্রমোদ মুখার্জি, তার বিপুল সংখ্যক লেখা, এবং অবশ্যই খ্যাতিমোহন সেন। অনিমিত্র এত কিছু বলবার পর কোনোভাবে অস্বীকার করা যায় না গীতা প্রেসের এই পত্রিকাটি অত্যন্ত আপত্তিজনক ভাবে, এবার মনে হয় আমরা আলোচনার দ্বিতীয় স্তরে একটু ঢুকছি। একটা স্তরের পর গীতা প্রেসের এই পত্রিকাটি হিন্দু পত্রিকার মাধ্যমে একটা অদ্ভুত জাতীয়তাবাদ পুরো ভারতবর্ষে বিক্রি করার চেষ্টা করে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যখনই হিন্দি সাহিত্যিক নিয়ে আলোচনা করি, সবার প্রথমে কোন ভদ্রলোকের নামটা মনে আসে? যারা একটাও হিন্দি কবিতা, হিন্দি গল্প পড়েননি। তো একটু আমাকে সাহায্য করবেন। প্রেমচাঁদ। প্রেমচাঁদ কোনদিন কল্যাণে লেখেননি। কেন লেখেননি? তার একটা চিঠি পাওয়া গেছে যেখানে তিনি পরিষ্কার লিখেছেন, যে পত্রিকা উর্দুকে আক্রমণ করে সেখানে আমি লিখতে আগ্রহী নই। প্রেমচাঁদ লিখেছেন এই কথা। আপনারা আবার অন্যরকম ব্যাখ্যা প্লিজ করবেন না যে প্রেমচাঁদ তো কমিউনিস্ট ভাবাপন্ন ছিলেন, তিনি ভারতীয় গণতন্ত্র তৈরি হবার আগে কমিউনিস্টরা যে একটা সংস্থা করেছিল প্রগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন, তাই তো, তার প্রেসিডেন্ট হয়েছিলেন, ওগুলো বাদ দিন। কিন্তু প্রেমচাঁদ এই কথাটা বলেছেন, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা। এবং আজকের আলোচনায় এই মঞ্চ ছাড়বার আগে আমাদের দায়িত্ব এই প্রশ্নটার উত্তর দেওয়া। অনিমিত্র, তাহলে কি একটা সময় পর যখন বাংলায় থেকে প্রকাশিত হিন্দি পত্রিকা ভগৎ সিং এর প্রবন্ধ ছাপাচ্ছে যেখানে সাভারকারের প্রশংসা হচ্ছে, একই সঙ্গে গোরক্ষপুর থেকে এটা কি ধরনের পত্রিকা বেরোচ্ছে যেখানে বিধবা বিবাহের বিরোধিতা করা হচ্ছে, গোমাতাকে পুজো করার কথা বলা হচ্ছে, এবং যার জন্য কোনোদিন ইন্টেলেকচুয়াল সাইড কল্যাণের দিকে যাচ্ছে না। তুমি কি এর মধ্যে একটা অদ্ভুত রাজনৈতিক ম্যাট্রিক্স দেখো? দেখুন, হিন্দি ভাষা এবং উর্দু ভাষার মধ্যে যে একটা সংঘর্ষ ছিল, আর্য সমাজে আন্দোলনের মধ্যে সেটা প্রমাণ হয়ে গিয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ক্রমশই উর্দু ভাষার ইনফ্লুয়েন্সটাকে বের করে আনার চেষ্টা ক্রমাগত করছিল হিন্দির মধ্যে। যেমন আপনি যদি আজকে বাংলাদেশে আহমদ শফা বা যারা আছেন তারা বলবে, একটা লেখা করবেন যে বাংলা একসময় উর্দু আশ্রিত মানে ফার্সি আশ্রিত শব্দই ছিল, ওই বঙ্গ নবজাগরণের কিছু নায়করা এসে ওটাকে সংস্কৃত আশ্রিত করে দিয়েছে। এই যে কন্ট্রাডিকশনটা রয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে হিন্দি উর্দুর মধ্যে যে ভাষাকে কেন্দ্র করে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ রাজনৈতিক না সামাজিক, এমনকি সেটা কিন্তু পলিটিক্যাল রাইটস ঘটেছে। এবং খেয়াল রাখা প্রয়োজন, 1926 যখন প্রথম অত বড় একটা রায় কলকাতায় ঘটলো, মূলত মারওয়াড়ি এবং মুসলমানদের মধ্যে, যেখানে কিছু সংখ্যক বাঙালিরা পার্টিসিপেট করলেন, বিপ্লবী সংগঠন যারা এতদিন ধরে কমিউনাল রাইটসে পার্টিসিপেট করে সিদ্ধহস্ত হয়ে গিয়েছিল, 1928 কুমিল্লা থেকে শুরু করে, তারা এখানে করছে না। দেখা যাচ্ছে যে মুসলিম যারা রাইটার্স তাদের লক্ষ্যগুলো কিন্তু হিন্দি পত্রিকার অফিসগুলো একদম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হিন্দি পত্রিকার অফিস যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন সেই হিন্দি যে কটা পত্রিকা রয়ে গেছে তার শেল্টার আসছে কোথা থেকে? তা আসছে শনিবারের চিঠিতে ঢুকছে, সেটা কারণ এই সূত্রে বলতে পারি যে জাগরী উপন্যাস যেটা সতীনাথ ভাদুরীর, সেটা প্রথম দেশ রিফিউজ করেছিল। সজনীকান্ত দাস বলাচাঁদ মুখোপাধ্যায় গিয়েছিলেন সাগরমা ঘোষের কাছে, সাগরমা ঘোষ 1 মাস রেখে বললেন ওটা রিজেক্টেড। বলে আপনি কি নিজে করেছেন? ওনারা একজন সমাজদার করেছে। সজনীকান্ত দাসকে দেওয়া হলো। উনি এসে বললেন না, আমি শনিবার চিঠি ছাপাতে চাইছি, কিন্তু তারাশঙ্কর বনফুলের ধারাবাহিক উপন্যাস ছাড়ছে বলে উনি একজন হিন্দি পত্রিকার সম্পাদককে চিঠি লিখে দিলেন, বনফুলকে এটা দাও, শুধু লিখে দিলেন এটা ছাপবে, ছেপে ধন্য হবে। কারণ
প্রথম যে জাগরী উপন্যাসের যে প্রকাশক সমবায় পাবলিশার, সেটা কিন্তু বাঙালিদের ছিল না, ওটা অবাঙালিদের মনে ছিল। হচ্ছে তুমি তো চমকে দিচ্ছ, মানে এই তথ্য আমরা জানতাম না, আপনারা জানতেন এই তথ্য? জাগরী প্রথমে দেশ রিফিউজ করেছিল, আমরা কতজন জানি? এবং সেটা শনিবারের চিঠির সজনীকান্ত দাস উদ্যোগ নেন। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানে আসার এগুলোই মণিমুক্ত সংগ্রহ। হ্যাঁ, সজল, এই তো তখন কিন্তু বলতে গেলে এই যে বিশাল ভারত বেরোচ্ছে এবং হিন্দি পত্রপত্রিকাগুলোর মধ্যে কিন্তু একটা ন্যাশনালিস্ট টেন্ডেন্সি, অর্থাৎ আমি যদি কলকাতা রাইটসের সময় পড়ি, আনন্দবাজারে যা বেরোচ্ছে, অমৃতবাজারে যা বেরোচ্ছে, বসুমতীতে যা বেরোচ্ছে, এলাহাবাদের হিন্দি পত্রপত্রিকা থেকে একই জিনিস কন্টেন্ট কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ হিন্দির সঙ্গে বাংলার গন্ডগোলটা লাগছে হচ্ছে 50s, যখন বাংলায় হিন্দুত্ববাদী আন্দোলনের প্রথম স্তরটা স্তব্ধ হয়ে গেল, হিন্দু মহাসভা শুষ্ক হয়ে গেল, জনসংখ্য বিকশিত হলো এবং উল্কার মতো উঠে আসছে বামপন্থী আন্দোলন, তখন ওই ইধার হাম উধার তুম, মানে এটাকে একটা যে ব্লকেট করে দেওয়ার জন্য হিন্দুটাকে করে দেওয়ার চেষ্টা করা। আমার মনে হয় 64 সালের পর আরো বেশি হলো বোধহয়, যখন তথাকথিত বৃহত্তম একটি বাম দল নিজেদের রাজনৈতিক প্রসার হিন্দিভাষী এলাকায় যখন করতে পারলো না, তখন বাংলায় মার্কেট ধরার জন্য একটা শুরু করলো যে হিন্দি একটি বিদেশি ভাষা। যেমন দেখবেন যে এখনো পর্যন্ত উত্তর ভারতে যে কটা জায়গায় লাল ঝান্ডা ওড়ে, বেশ কিছু জায়গায় ওড়ে আমি দেখেছি, ওটা হলো সিপিআই ঝান্ডা, ওরা সিপিএম ঢুকতে পারে, এটা বেসিক ফ্যাক্ট। আবার সিপিআই এর লিবারেশনের গতিবিধি আপ টু হচ্ছে গিয়ে বিহার পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এইখানে একটা অদ্ভুত জায়গা দেখা যায় যে যেদিকে দুটো সবচেয়ে বেশি অহিন্দি বিরোধী যেখানে আন্দোলন মুখ চিন্তাধারা চলে, যেমন আমি ইস্টার্ন ইন্ডিয়া বলি বা সাউথ ইন্ডিয়া বলি, যেমন সাউথ ইন্ডিয়া থেকে কংগ্রেস মুভমেন্ট খুব টপ টপ লিডার্স উঠেছেন, নাগভূষণ পট্টনায়ক, নাজি রেড্ডির মতো করে উঠেছেন, ওই অঞ্চলগুলোতে কিন্তু প্রচন্ড হিন্দি বিরোধিতা রয়েছে। আর বাংলার ক্ষেত্রে হিন্দি বিরোধিতার প্রধানতম কারণ হচ্ছে একটাই, দিল্লির সঙ্গে বাংলার যে গন্ডগোলটা শুরু হলো 47 সালে পার্টিশন, অর্থাৎ বাংলাকে যেটা লেজিটিমেট যে ডিমান্ড গুলো দিল্লি দিল না, পাঞ্জাবকে যেটা দেয়া হলো, যেটা বাংলা পেল না, যেটা শ্যামাপ্রসাদ বললেন আপনার পার্লামেন্টে, যেটা লক্ষ্মীকান্ত মৈত্র বললেন, মেঘনাথ সাহা বললেন, সেখান থেকে কিন্তু একটা সূক্ষ্ম ডিফারেন্স বাংলা একই সময় বাংলায় দলে দলে গিয়ে হিন্দি সিনেমা দেখছে, দেবানন্দের পোস্টার কলকাতায় ঘুরছে, অর্থাৎ হিন্দিকে একটা স্ফিয়ার পর্যন্ত আটকে রাখা হলো, বাকিটা বাড়তে দেওয়া হবে না। এই যে দুটো ক্লাস শুরু হলো 50s থেকে, এই ক্লাসটা হয়তো এখন কমতে পারে যদি আমরা আরো বেশি উদ্যোগী হই, কিন্তু ক্লাস সার্ভাইভস। সমস্যাটা হচ্ছে দুদিকেই রয়েছে। এবং এই ফাঁদে আমার যেটা অ্যান্টি হিন্দি মুভমেন্ট কিন্তু শুধু সাউথ আর ইস্ট ইন্ডিয়া নেই, নর্থ ইন্ডিয়ার মধ্যেও কিন্তু রয়েছে। যেমন হিন্দি যে ডায়ালেক্টস, যেমন আফদি যে কালকে আমরা দেখছিলাম, বলছে এমন এমন সব ভাষাগুলোকে ডায়ালেক্টস বলা হচ্ছে যা স্ক্রিপ্ট হিন্দির চন্দ্র 500 বছর পুরনো রয়েছে, তাহলে হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? এটা মহাকৌশল বলে একটা ভাষা আছে, তার স্ক্রিপ্ট 600 বছরের পুরনো, তা সেটা যাচ্ছে কোথায়? অর্থাৎ এই ভাষার মধ্যে যে কন্ট্রাডিকশন গুলো রয়েছে, মানুষের যে সহজাত যে প্রবৃত্তি, আমি আমার ভাষা বলবো, যেমন তোমাদের বাংলার ক্ষেত্রে আমি এখানে বসে আমি চ্যালেঞ্জ করতে পারি, কেউ কোনো নোয়াখালী ভাষা বুঝতেই পারবেন না। নোয়াখালী, চিটাগাং এবং সিলেট আমি নিজে মনে বুঝতে পারিনি, আমি নিজে পাবনার লোক, আমি পাবনার লোক, পাবনা ভাষা মোটামুটি বুঝি, জানি না, অথচ পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ বেঙ্গল, কিন্তু তাদের নিজস্ব কোনো স্ক্রিপ্ট নেই। সমস্যাটা এখানে রয়েছে, এই কন্ট্রাডিকশন নেই আমাদের চলতে হয়েছে। এবং যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে অর্থের স্রোত, তারা এই ডিফারেন্সটাকে বজায় রেখে নিজেদের পলিটিক্যাল জায়গাটা খেলছে। এবং আমার যেটা মনে হয়, আমি এবার ওসমানের কাছে যাব, যে এটা অনিমিত্রর কথার সাথে একদম সুর মিলিয়ে এই যে একটা হিন্দি বিরোধিতা তৈরি করে কোনো একটি কাউকে খুশি করো, এর একটা খুব ভালো উদাহরণ আপনারা নিশ্চয়ই দেখেছেন। অর্ধেক জীবন বলে সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি আত্মজীবনী লিখেছেন, আপনারা অনেকেই পড়েছেন। সেখানে উনি লিখছেন 60-এর দশকের শেষের দিকে কেন্দ্রীয় সরকার ওই হিন্দি প্রচার করার জন্য বিবিধ ভারতী নামে একটি লঘু রুচির রেডিও চ্যানেল চালু করেন। সেখান থেকে নাকি সারাদিন, এটা সুনীলের ধারণা, যে সারাদিন নাকি সেখান থেকে লঘু রুচির হিন্দি গান প্রচারণ করা হতো। এখন মনে করে দেখুন, 1967-68 সালে
হিন্দি ছবি কারা ডমিনেট করতেন, কারা সুর দিতেন? সুনীল চৌধুরী, শচীন দেব বর্মন, শ্রী রামচন্দ্রন, শঙ্কর জয়কিশন, এরা লোকরুচি। আচ্ছা বাদ দিন লোকরুচি, আমি বুঝে নিলাম যে সঙ্গীত বোঝার যোগ্যতা সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি একজন কবি। কারা লিখতেন 67 সালে হিন্দি সিনেমার গান? শাহিদ লুধিয়ানভি, মজরু সুলতানপুরি, কাইফি আজমি, গুলজার। সুনীল গঙ্গোপাধ্যায়, বা আমি নামটা নিচ্ছি বলে মার্জনা করবেন, ঠিক যে কথাটা ও বললো বা ওসমান বললো, এই যে একটা টিপিক্যাল ন্যারেটিভ, এই ন্যারেটিভের অংশ হয়ে সুনীল গঙ্গোপাধ্যায় এই কথাগুলি যখন বলেন, ওসমান তিনি কি সত্যি সচেতন ভাবে বলেন, না তিনি এই ব্যাপারে অজ্ঞ বলে বলেন? এবং এই কথাটি বলে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লোকেরা কি তাদের বাংলাদেশের বইয়ের বাজার বাঁচিয়ে রাখেন? এই আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা বলি, তাহলে প্রথমে আমাদেরই নিজেদের সাথে জিজ্ঞাসা আছে, আমরা এই আলোচনা সভাটা কেন করেছি? প্রথমে বুঝতে হবে আমরা আলোচনা সভাটা কেন করেছি। না, আমরা আলোচনা সভাটা এই জন্যই করেছি যে আমরা দেখছি ইদানিংকালে বাংলাতে যে বাংলা বনাম হিন্দি একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলা বনাম হিন্দি কি না, হিন্দি ক্রমশ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং যতটা সুর আমরা চোরা দেখছি হিন্দির উপরে, যে হিন্দির উপরে যতটা রাগ আমরা দেখাচ্ছি, পাশাপাশি আর একটা ভাষাও চলছে উর্দু, তার বিরুদ্ধে কিন্তু আমাদের সুরটা অত্যন্ত ম্রিয়মান। আমরা আলোচনা করেছি, এটাও একটা পার্ট যে যেহেতু আমরা বাংলা ভাষাকে প্রমোট করতে চাইছি, যে আমরা মাতৃভাষার সৈনিক, আমাদের মাতৃভাষার গর্ব, আমাদের মাতৃভাষাকে মানে লালন পালন করা এবং তাকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাওয়া, সেক্ষেত্রে হিন্দি বিরোধিতা করছি, ঠিক আছে, হিন্দি আমাদেরকে অবদমিত করছে, হিন্দি আমাদেরকে ডোমিনেট করছে, ঠিক তাহলে আমি হিন্দি বিরোধিতাকে মানা যায়। কিন্তু যে স্বরে আমি হিন্দি বিরোধিতা করছি, সেই স্বরটা যখন উর্দুর ক্ষেত্রে আসছে, উর্দু বিরোধিতা কিন্তু সেই স্বরে করছি না। আমি শিক্ষা ক্ষেত্রে বলে দিই কতগুলো ঘটনা। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি তাদের ক্ষেত্রে আমরা বড়জোর দুটি বছর আমরা পড়েছি কি হিন্দি ভাষায়, কিন্তু আপনারা দেখবেন যে এই যে মাদ্রাসাগুলো রয়েছে, কয়েকশো মাদ্রাসা আছে, সেখানে তো 10 বছর ধরে আরবি পড়ানো হচ্ছে। তাহলে আমি বলছি সুরটা তাহলে কোথায় হচ্ছে? যে সুরটা আমরা যতটাই সুর আমরা চড়া করছি হিন্দির বিরুদ্ধে, কেন উল্টো দিক থেকে উর্দুর বিরুদ্ধে বা আরবির বিরুদ্ধে আমাদের সেই সুরটা চড়া হচ্ছে না কেন? এই প্রশ্নটা আমাদের মীমাংসা করতে হবে। আজকে সবাই আমি সঞ্চালককে বলবো এই জায়গাটা ধরার জন্য। এই জায়গাটা যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু এই আলোচনা যে আমরা যে জন্য দেখেছি যে কেন বাংলা বনাম হিন্দি, এই জিনিসটা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের সময় থাকলে আমরা নিশ্চয়ই করবো। ম্যাডামের কাছে এবার যেতে হবে। ম্যাডাম, একটা কথা অনিমিত্র বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে হিন্দির উত্থান উত্তর ভারতের অনেকগুলো ভাষাকে আজকে প্রায় বিলুপ্ত করেছে, কিন্তু মানতে হবে। আপনি ইন্টারনেটে যদি গুগলে সার্চ করেন হাউ মেনি ল্যাঙ্গুয়েজ হিন্দি কিল্ড, এরকম যদি সার্চ কেউ করেন, আপনি একটা লম্বা লিস্ট পেয়ে যাবেন। এবং আমার যারা বন্ধু আছে, যারা উত্তরপ্রদেশীয় বা মধ্যপ্রদেশীয় বা বিহারি, তারা কিন্তু এই দুঃখটা আমার কাছে অনেকবার করেছে। আমার মৈথিলি ভাষায় আমার যে বন্ধুরা বাড়িতে কথা বলে, তারা বলে আমাদের ছেলেদের কোনো হিন্দির চাপে মৈথিলি শেখার অবকাশ নেই। আমি জানি না আপনার মাতৃভাষা কি। যতগুলো ভাষা উত্তর ভারতে আছে, সেটা গাড়ওয়ালি হতে পারে, কুমায়ুনি হতে পারে, মৈথিলি, ব্রজবুলি, যাই হোক, সত্যি কি কোথাও হিন্দির আগ্রাসন এখানে আপনাকে কষ্ট দেয় না, না আপনাকে উচ্ছ্বসিত করে? একটু চ্যালেঞ্জিং জায়গায় আপনি ধরে ফেলেছেন আমাকে। হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। কিন্তু আমি বলবো, নিশ্চয়ই বলবো, কেননা এই নিয়ে আমরাও অনেকবার কথা বলেছি কি হিন্দি অনেকটা বলি খেয়ে ফেলছে। আমি এখানে বলবো হিন্দি কাউকে খেয়ে ফেলেনি। আমি আবার যাচ্ছি, যখন আমার দেশ আজাদ হলো, আমাদের দেশ, তখন ওই আজাদ দেশ করতে যে আপনি বলেন হিন্দিকে রাজভাষা করে, নট রাষ্ট্রভাষা, একটা ভাষা লাগবে হিন্দি। সেই হিন্দি প্রয়োজনমূলক হিন্দির জন্য আর একটা রাজনীতিকরণ, বিশেষ রাজনীতিকরণ করে ভোটের জন্য কি করেছে, প্রয়োজনমূলক হিন্দি আর খাড়ি বলির মধ্যে সমস্ত এই যে আমাদের বলিগুলো আছে তার মধ্যে ঢুকিয়ে নিয়ে কি করা হয়েছে, যে যারা পশ্চিমী বা আরবি বা এইসব ভাষা বলছে সব হিন্দির মধ্যে মিলিয়ে নাও আর তোমরা হিন্দি পড়ো, কেন বলি দিয়ে তোমার যে মাতৃভাষা তাদের দিয়ে তো কোনো কিছু হবে না।
রাজভাষা দিয়ে তোমাদের চাকরির একটা জায়গা তৈরি হচ্ছে। যেহেতু প্রয়োজনমূলক হিন্দি করে ট্রান্সলেশন বা রাজভাষা অধিকারী বা আপনার ওই কি বলেন রাজদূত দুভাষিয়া, এই যে ওদের দলের মানে যে লোক আছে যে হিন্দিকে নিয়ে রাজকে নিয়ে একটা রাজ সত্তাকে নিয়ে চলছে, সেই জন্যই বলির উপর অনেকটা চাপ পড়েছে। আর প্রত্যেকটা হিন্দি উত্তর ভারতে যা এই ভাষা নিয়ে অনেকটা আন্দোলনও চলছে। শুধু এটা নয়, হিন্দির আশেপাশে যত বলি আছে তাদের নিয়ে অনেকটা আন্দোলন চলছে, অনেকটা বিরোধিতা চলছে। আর তার আমরা হিন্দি জগতে এটা নিয়ে অনেকটা কথাবার্তা এখন বলে যাচ্ছি, আর চেষ্টা করছি যে আবার এটাকে নিয়ে একটা নতুন কোন স্ট্রাকচার যদি গড়ানো যায়। কিন্তু আমি একবারই বলবো, এটা যেহেতু চাকরি জায়গা চলে যাচ্ছে, हिंदी खड़ी बोली हिंदी पढ़ने से आपको नौकरी मिलेगी, वो भी कौन सी सेंट्रल गवर्नमेंट की नौकरी मिलेगी। इसलिए इन सभी भाषाओं को दबा करके हिंदी भाषा में शामिल कर लो। और वही जो आप कह रहे हैं बंगला बनाम हिंदी, ये वहां से राजनीतिकरण से आ रहा है, ऊपर से नीचे आ रहा है, ये नीचे से ऊपर नहीं जा रहा। जो हम लोकल আমরা যারা সামান্য জন আছি তারা কোনোদিন এই ভাষাগত নিয়ে অত স্ট্রাকচার্ড ভাবে একটা মানে ষড়যন্ত্র ভাবে এইসব করি না। যেটা নিয়ে অত ইতিহাস আমাদেরকে জানাতে হলো, অত ইতিহাস আপনাদেরকে বলতে হলো। সামান্য মানুষ এটা করে না, এটা সত্তা সব সময় এটা চায় যে ওই হাতে রাখার জন্য যে কোনো পলিসি করা যায়। যদি কন্যাশ্রী করতে যদি হাতে রাখা যায়, বা হিন্দিকে চাপিয়ে দিলে বিজেপি কে রাখা যায়, বা এখন যে সেন্ট্রাল মিনিস্টারের পলিটিক্স চলছে, তো ওই ভাষা দিয়ে যদি হিন্দি দিয়ে আমি যাই তাহলে হিন্দুত্বকে বাজাতে পারবো। আবার ওই জায়গায় চ্যালেঞ্জিং জায়গায় যাচ্ছি যেখানে অনেকটা মেল বেমেল হতে পারে, অনেকটা জায়গা বিরোধিতা হতে পারে। কিন্তু আমি যেটা বুঝি, আর আমি যত যেখানে সংগোষ্ঠীতে যাই ওখানে এই ব্যথাটা আমি নিজেও পাই যে আমাদের বলিটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সবাই মিলে যারা হিন্দি ভাষী যারা ইন্টেলেকচুয়াল তারা এটাকে চেষ্টা করছি ওদের দুঃখ নিয়ে যে আবার একটা চেষ্টাটা খুব সহজ। হ্যাঁ আচ্ছা, যেহেতু উদ্যোক্তারা জানিয়েছেন যে আমাদের কিছুটা সময় আছে, তার একটা কুইজ হোক, একটা ছোট্ট কুইজ। আপনাদের মধ্যে কতজন মনে করেন যে বা কতজন জানেন যে রবীন্দ্রনাথ কি হিন্দি পড়তে পারতেন না পারতেন না? এর কোনো মানে একদম পাথুরে প্রমাণ আপনারা কখনো পেয়েছেন? কতজন আপনারা মনে করেন যে রবীন্দ্রনাথ হিন্দি পড়তে পারতেন? তার কোনো পাথুরে প্রমাণ আছে আপনার কাছে, মানে একদম লিখিত যে উনি পড়তে পারতেন? পেছন থেকে একজন হাত তুললেন। আপনি কোনো প্রমাণ পেয়েছেন রবীন্দ্রনাথ হিন্দি পড়তে পারতেন? নেই। আপনার কাছে আছে? না, বিশ্বভারতী লোগোটায় হিন্দিতেই লেখা, না ওটা সংস্কৃতে লেখা আছে কারোর কাছে? এটা নিয়ে আমার আর অর্ধেন্দুর একদিন অনেক রাত্রে টেলিফোনে কথা হয়েছে। আমি উচ্ছ্বসিত হয়ে গেছি, আমি জানতাম না রবীন্দ্রনাথ হিন্দি পড়তে পারতেন। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তার প্রিয় বন্ধু জগদীশ চন্দ্র বসুকে উনি একটি পত্রে লিখছেন। এখানকার মানে এলাহাবাদের সরস্বতী পত্রিকা আমার মুক্তির উপায় গল্পটি হিন্দিতে প্রকাশ করিয়াছে। পড়িলাম, দেখিলাম, রস বিন্দু মাত্র নষ্ট হয় নাই। রবীন্দ্রনাথ হিন্দি পড়তে পারতেন। রবীন্দ্রনাথের হিন্দি শিক্ষক ছিলেন খ্যাতিমোহন সেন। রবীন্দ্রনাথ একবার গান্ধীজির অনুরোধে আহমেদাবাদে গুজরাট লিটারারি ফেস্টের উদ্বোধন করতে গেছিলেন। রবীন্দ্রনাথ ঠিক করে গেছিলেন তিনি ইংরেজিতে ভাষণ দেবেন। মঞ্চে উঠবার আগে রবীন্দ্রনাথকে বলা হয় আপনি হিন্দিতে ভাষণ দিলে ভালো হয়। রবীন্দ্রনাথ সানন্দে হিন্দিতে ভাষণ দিয়েছেন। অর্থেন্দু শুরুতেই বলেছেন রবীন্দ্রনাথ কলকাতা শহরে দাঁড়িয়ে হিন্দিতে ভাষণ দিয়েছেন। কলকাতা শহরে একাধিক জায়গায় প্রমাণ আছে, পাথুরে প্রমাণ, টেস্টিমোনিয়াল এভিডেন্স। সুভাষচন্দ্র বসু বাঙালিদের সামনে হিন্দিতে ভাষণ দিচ্ছেন। ওনার জীবনের শেষ গ্রেপ্তারি পরোয়ানা 1940 সালের শেষের দিকে কেন হয়েছিল? মোহাম্মদ আলী পার্কে উনি একটি তথাকথিত ব্রিটিশ বিরোধী ভাষণ দিয়েছিলেন, ভাষণটি হিন্দিতে। আমি আগেই বলেছি 1928 সালে পার্ক সার্কাস ময়দানে যখন যখন কলকাতায় কংগ্রেস অধিবেশন চলছে, একই সঙ্গে কলকাতায় রাষ্ট্রভাষা সম্প্রসারণ সমিতির একটা কংগ্রেসের ছাতায় সম্মেলন চলছে। ডক্টর সুভাষচন্দ্রের সব থেকে নির্ভরযোগ্য আত্মজীবনী লিওনার্ড গর্ডনের যেটা লেখা, সেখানে একটি উল্লেখ আছে সুভাষচন্দ্র হিন্দিতে ভাষণ দিয়েছে। আমরা এবার ফিরবো অনিমিত্রের কাছে। অনিমিত্র, আমি রাজনীতির জিনিসটাকে আলাদা করে রাখছি, ঠিক আছে? এটা খুব পরিষ্কার
যে হিন্দির বিরোধিতা করে একটি বিশেষ শ্রেণীর মন পাওয়া যায়, হয়তো একটি বিশেষ সম্প্রদায়েরও মন পাওয়া যায়, অথবা একটি বিরাট বাঙালির মন পাওয়া যায় যাদের জানা নেই। আমরা এই এই এতগুলো আলোকিত মানুষ, আপনারা যে তথ্যগুলো আমাদের দিলেন, বাংলার যে কি বিপুল কন্ট্রিবিউশন হিন্দি ভাষায়, সেটা তারা জানে না। কিন্তু এর বাইরে কোথাও কি বাংলারও একটা কর্তব্য আছে বা দায়িত্ব আছে? বাংলাও কি সবসময় হিন্দিকে তার সম্মান দিয়েছে? আমাদের ছোটবেলা যারা 80-র দশকে কাটিয়েছি, বা আপনারা যারা অনেকে হয়তো 60 বা 70-এর দশকে কাটিয়েছেন, আপনাদের পাড়ায় বাঙালি সমাজে আপনারা কি দেখেননি যে হিন্দি ভাষাকে নিচু করে দেখার একটা প্রবণতা আছে? আমি সবার অভিজ্ঞতা নিতে পারবো না, কিন্তু আমি একজন দুজনের অভিজ্ঞতা অনুষ্ঠানের শেষে নিতে পারি, কিন্তু আগে আমি বক্তাদের নেব। বাংলাও কি কোথায় কোথাও আগ্রাসী নয়? রবীন্দ্রনাথ 1898 সালে ভারতী পত্রিকায় একটি প্রবন্ধে একটা ভয়ঙ্কর মন্তব্য করছেন, ভয়ঙ্কর। তিনি বলছেন উড়িয়া এবং অ্যাসামিস নাকি কোনো ভাষাই নয়, ওগুলো বাংলার অংশ, তাহলে ওগুলোর কোনো গুরুত্ব নেই, এরকম একটা টাইপের লাইন উনি লিখছেন। তিনি প্রবলভাবে সমালোচিত হচ্ছেন। সেই রবীন্দ্রনাথ 1928 সালে নিজেকে সংশোধিত করছে, এবং 1939-এ শান্তিনিকেতনে কি হচ্ছে? তার জীবনের শেষ বড় কাজ। তো বলতে পারবেন কি হচ্ছে? জওহরলাল নেহরু এলেন উদ্বোধন করতে হিন্দি ভবন। রবীন্দ্রনাথের জীবনের শেষ বড় কাজ, উনি হিন্দি ভবন উদ্বোধন করেন। কিন্তু আমার প্রশ্ন, ভাষার গুন্ডামিতে বাংলা কি পিছিয়ে? একটু শুনি, ভাষার গুন্ডামিতে বাংলা কি পিছিয়ে? হিন্দি তো না হয় অনেক গুন্ডামি করেছে, বাংলা কিছু কম করেছে কি? আমার যতটুকু জানা আছে যে উড়িষ্যার ক্ষেত্রে বলা যেতে পারে যে উড়িষ্যার যে সবচেয়ে বড় যে সাহিত্যিক যাকে বলা হয় রাধানাথ রায়, তার আগে ছিলেন যিনি গৌরীশঙ্কর রায়, এরা কিন্তু কেরা বাঙালি ছিলেন। এই কেরা বাঙালি কারা? মহাপ্রভু চৈতন্য যখন এখান থেকে চলে যান, মানে আটা ফিরেতে এলেন না, তখন ওনার সঙ্গে বড় সংখ্যায় বাঙালিরা চলে গেছিলেন, যারা তার একটা অংশ কিন্তু ফিরে আসেননি। তারাই কিন্তু উড়িষ্যাতে কিন্তু আস্তে আস্তে তারাই কিন্তু ওই শিক্ষা সাহিত্য সংস্কৃতির জগৎটার মধ্যে কেন্দ্রবিন্দু হয়ে যান। যেমন বলা হয় যে ওই যে পাইক বিদ্রোহ যেটা হয়েছিল সেই সময়টায়, হ্যাঁ, ওই অনেকগুলো অঞ্চলে, তার মধ্যে কিন্তু বাঙালি লেখকরা কিন্তু দায়িত্ব নেতৃত্ব ছিল। এখন অসমীয়ার সঙ্গে যে বাংলার যে ডিফারেন্স, সেটা তো হতেই পারে, আছে হয়তো ভাষার ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে। বিশেষত গোপীনাথ বরদলৈ যেভাবে সেই হট্টকে মুসলিম লীগের হাতে প্রায় হ্যান্ড ওভার করেছিলেন ওই জগন্নাথ চক্রান্তের মাধ্যমে, তারপর তো অসমীয়া বাঙালির মধ্যে সে তীব্র সংঘাত তো বাড়বেই এবং অস্বীকার করার জায়গা নেই কোনো। কিন্তু ভাষাগত গুন্ডামি বলতে গেলে যে সোমেনদা বলছেন যে অন্য ভাষাকে চেপে দেওয়া, সেটা বাংলা করে। ভাষা কি আজকে সরকারি ভাষা? বাংলা। আপনি কি উপজাতি কথা বলছেন? উপজাতি ভাষা? আমি ত্রিপুরা রাজ্য সরকারের সরকারি ভাষা কি জানতে চাইছি। বাংলা। ত্রিপুরার জনগোষ্ঠীর কত শতাংশ একদম বাঙালি আর কত শতাংশ উপজাতি? আপনি সেটা ওখানকার রাজপুরের ব্যাপারে জিজ্ঞেস করুন, যারা বাংলা সংস্কৃতি নিয়েছিল। আমি সেটা বলছি, আমি তো সেটাই বলবো। এবার তো আমার সঙ্গে তর্ক চলে আসবে। তাহলে দায় রাখতে হবে, তাই তো? বাংলা ভাষা অবশ্যই তার প্রায় রাজ পরিবারের কাছে। আপনার যদি মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি, যারা যদি গৌড়ীয় বৈষ্ণব ধর্মধারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি, হিন্দুদের মধ্যে একটা বড় অংশ বিষ্ণুপ্রিয়া মণিপুরি হয়েছে, তারা যদি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ধারা দিয়ে অনুপ্রাণিত হয়ে তারা যদি বাংলা বলে, যে আমি শিলচর গেছিলাম একটা পলিটিক্যাল একটা কারণে গেছিলাম, আমার সঙ্গে কথা বলছে সিলেটি বাঙালি বাংলা বুঝতে পারছি না আমি, কিন্তু মণিপুরে কিন্তু তাদের চেয়ে বেটার বাংলা আমার সঙ্গে বলছে, একটা কলকাতার বিস্ফোরণ চেয়ে শান্তিপুরিয়া ভাষা, শান্তিপুরের ভাষা। তা সেটা আপনি অস্বীকার করবেন কি করে? বাংলা ভাষা তো গুন্ডামি করছে না, ভাষাতে অনুপ্রাণিত করছে। এবং দ্বিতীয় কথা যেটা বলা হয়ে থাকে, যে বলছে যে হিন্দি ভাষা গুন্ডামি করছে, অনেকে বলছেন গুন্ডামি শব্দটা না, আসলে না, আধিপত্য বিস্তার করেছে, কিন্তু আধিপত্য। কিন্তু যে ভাষা সাহিত্য ভিত্তি অত্যন্ত মজবুত, যেমন মারাঠি, তামিল, বাংলা, সেখানে কিন্তু হিন্দি কিন্তু আধিপত্য বিস্তার করতে পারেনি, সম্ভব না। সঙ্গীত চট্টোপাধ্যায় যে চলে গেল, একটা সুন্দর কথা শুনছিলাম, বাংলা সিনেমা আজকে দৈন্য দশাটা কেন? বাংলা সিনেমা চিরকালই সাহিত্য ভিত্তিক হয়েছে, সাহিত্যকে বাংলা সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ মনে পড়বে এখানে একদম, যার নাম শোনাই যায় না, রবীন্দ্রনাথ মৈত্র।
এই ভদ্রলোকের গ্রন্থ ছিল মানবী গার্লস স্কুল। মানবী গার্লস স্কুল ভারতের কোন ভাষায় যে অনুদিত হয়নি, এবং মানবী গার্লস স্কুলকে কেন্দ্র করে কোন ভাষায় যে সিনেমা হয়নি সেটা আমি জানতে চাইবো। তেলেগু, তামিল, মালায়ালাম, হিন্দি সব জায়গায় হয়ে গেছে। রবীন্দ্রনাথ মৈত্র কি? রবীন্দ্রনাথ মৈত্র হচ্ছে সেই ব্যক্তি যার সম্বন্ধে বাঙালি জানলো না। রবীন্দ্রনাথ মৈত্রের অক্ষয় কীর্তি ছিল এটা যে সজীবকান্ত দাস নিজের আত্মজীবনে লিখেছেন, নোয়াখালী অঞ্চলে যখন 20 থেকে 30 দশকের মধ্যে হিন্দু দেব দেবীকে নিয়ে অকথা কুকথা লেখাগুলো শুরু হয়ে গেছে, অর্থাৎ ওহাবি মুভমেন্ট নতুন তরঙ্গ উঠছে, রবীন্দ্রনাথ মৈত্র সেগুলো সিক্রেটলি কম্পাইল করে কলকাতা শনিবার চিঠিতে পাঠিয়েছিলেন। এই জন্য রবীন্দ্রনাথ মৈত্রকে অ্যাটেম্প করে গুলি করা হয়। তাকে গুলি করা হলো, গুলি বার করা হলো, কিন্তু কার্বনটা পেছনে বোধহয় গুঁড়ো হয়ে গেছিল। 40 বছর মাত্র বয়সে ভেদ বমি করতে করতে মারা যান। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ মৈত্রকে জানি না। সমস্যাটা এখানে হয়ে যাচ্ছে, বাংলা ভাষা তার শ্রেষ্ঠতা বলবো না, বাংলা ভাষা যেটা আমার এখানকার মান্যগণ যে বক্তারা বললেন, বাংলা ভাষার যে বিকাশ বা সাহিত্যের বিকাশটা অনেক আগে হয়ে গেছে, তা অন্যান্য ভাষাকে অনুপ্রাণিত করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে হিন্দি সাহিত্যের প্রতি যে বাংলা সাহিত্যিকরা কখনো কোনো মানে বাংলা ইন জেনারেল যে কখনো কোনো অসুয়া দেখিয়েছেন বলে আমি জানি না। এবং এটাও ঠিক, সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদদের সারা ভারত জোড়া খ্যাতির অন্যতম কারণ ছিল তারা হিন্দি জানতেন, এটা মূল কথা। বিবেকানন্দের নামটা ছড়িয়ে পড়েছে কারণ তারা হিন্দিতে অনুদিত হয়েছিল বইগুলো, এবং তার নিজের অরেটারি স্কিল ইন হিন্দি। স্কিল ইন হিন্দি। ভারতের প্রথম সেলিব্রিটি হচ্ছে বিবেকানন্দ। তখনও তো ভারতবর্ষে কোনো ফিল্ম স্টার ছিল না, কোনো ক্রিকেট প্লেয়ার ছিল না, কোনো রক সিঙ্গার ছিল না, কিন্তু তখনও যে লোকটাকে দেখবার জন্য স্টেশনে লাখ লাখ লোক যেত, যার অটোগ্রাফ নেওয়ার জন্য লোকে পাগল হতো, যার সঙ্গে ছবি তুলবার জন্য লোকে পাগল হতো, সে লোকটা তো বাঙালি। সে লোকটার জনপ্রিয়তার একটাই কারণ, তার অরেটারি স্কিল ইন হিন্দি। অবশ্যই। এবং আরেকটা বিষয় বলতে পারে যে সংস্কৃত হিন্দি এবং উর্দু ভাষিত হিন্দির মধ্যে যে দ্বন্দ্বটা চিরদিনে ছিল, সংস্কৃত হিন্দি তৈরি করার ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা এবং বাংলা উপন্যাস একটা অর্জিত স্থান কিন্তু গ্রহণ করেছে। সেজন্য আমি আধিপত্যবাদী বলবো না এখানে। বাংলার সঙ্গে যদি অন্য কোনো ভাষার সমস্যা থাকে সেটা হচ্ছে কি 50 দশকের পরের দিকে, তার আগে পর্যন্ত কিন্তু কোনো ভাষার সঙ্গে গন্ডগোল ছিল না। শ্রীহট্টের ক্ষেত্রে অসমীয়া ভাষার সঙ্গে গন্ডগোলটা ছিল না। খেয়াল রাখা প্রয়োজন, 50 দশকের শেষ দিক থেকে যখন বঙ্গাল খেতা শুরু হলো, তার প্রতিবাদে শিলিগুড়ি স্টেশন জ্বালিয়ে দিয়েছিল বাঙালিরা। বিমলা প্রসাদ চালিয়ে ট্রেন যাবে এই সময় শুনে কি বাঙালি ছাপিয়ে পড়েছিল। ট্রেনটা বেরিয়ে ট্রেনটা মানে মুখ্যমন্ত্রী জাননি, স্টেশনটা করে দেওয়া হয়েছিল। এটা বাঙালি প্রতিবাদের জায়গাটা ছিল। কিন্তু তা বলে এখানকার যারা অসমীয়া তারা কিন্তু ওখানে কোথাও মার খায়নি। কিন্তু সমস্যাটা এখানে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাষাগত যে সমস্যা বাংলার সঙ্গে শুরু হচ্ছে, এটা 50 দশক কেন্দ্র করে, 50 দশকের পর থেকে। তার মধ্যে পলিটিক্যাল কিছু মানে ইনফ্লুয়েন্স রয়েছে, কিছু হাই হ্যান্ডেডনেস রয়েছে, বিউরোক্রেটিক অ্যাটিটিউড রয়েছে, এবং তার সঙ্গে বাঙালির দেশভাগ জনিত যে হাহাকারটা, যে আমরা যদি আজকে দাঁড়িয়ে অন্তত কল্পনা করার চেষ্টা করি, সামনে মহিন্দা বসে রয়েছেন, আমার অগ্রজ বসে রয়েছেন, যখন কল্পনা করতে পারবো না যে 1905 সালের যখন বাঙালি লড়ছে ব্রিটিশের বিরুদ্ধে, সেটা একটা রেভলিউশন ছিল, এবং এই যে দেশভাগ সেটাও একটা অলমোস্ট রেভলিউশন। শাস্ত্রেই বলা আছে যুদ্ধে সবচেয়ে বেশি নৈতিকতা ধ্বংস হয়, কিন্তু যুদ্ধতে নৈতিক ধ্বংসটা হলো। এই যে হাহাকার কেন্দ্র করে দিল্লি যে আমার দিকে তাকালো না, সেটা আমি বলছি না, শ্যামাপ্রসাদ